আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখছেন, শোক ও আহত মনোভাব নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। তো এখন বর্তমানে ভিডিওটি শুরু করব আমার পরিচয় দিয়ে। আমি 2012 সালে ছাত্র রাজনীতি করেছি। আর তার আগে একটু বলতে গেলে আমি 2010 সালের এসএসসির ব্যাচ। তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতির যে মনোভাব, আমি আমার ব্যক্তিগত দিক থেকে হয়তো খারাপ হতে পারি, প্রত্যেকটা মানুষের দোষগুণ থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রতিবাদী যে মনোভাবটা, সেই মনোভাবটা কিন্তু ছাত্র জীবন থেকেই আমার ভিতরে কেন যেন উদ্বুদ্ধ হয়ে উঠত, কেন জানি উত্তেজনা একটা ভাব তুলত। তো আমার বার্থডে সার্টিফিকেটে দেওয়া আছে 15/5/94, কিন্তু 93/7/5 আমার বার্থডে। তো আমি আমার এইটুকুনে বয়সে যে পরিস্থিতি বাংলাদেশে পর্যন্ত যাবৎ হয়েছে আমি সবই দেখেছি। তো 2012 সালে আমি একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হই। প্রথমে আমার রাজনীতির হাতে খড়ি হয় বিএনপি ছাত্র দলের প্রোগ্রাম থেকে, তারপরে কিছুদিন পরে ছাত্রলীগ থেকে। তো এর মাঝে আরেকটা কথা বলতেই হয় যে অনেকে আমাকে সুবিধাবাদী ভাবতে পারেন, দালাল ভাবতে পারেন, বিভিন্ন মনোভাব নিয়ে আমাকে বাজে মন্তব্য, বাজে কমেন্ট করতে পারেন। সেটা আমার কোনো যায় আসে না। কিন্তু আমি খুঁজেছি বাংলাদেশের বুকে একটা স্বচ্ছ, সুনাগরিক ও সুদক্ষ নেতৃত্ব, যার কারণে এত দল পাল্টানো আর কি। তো তারপরে আমি অফার পাই 2012 সালের অক্টোবর মাসে জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে। আমি ঝিনাইদহ সদর থানা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। তো সেখান থেকে তাদের যে রাজনীতি আমি ব্যাখ্যা করব না, আওয়ামী লীগের যে রাজনীতি সেটাও ব্যাখ্যা করব না, ছাত্র দলের বা বিএনপির যে রাজনীতি সেটাও ব্যাখ্যা করব না। আমি কিন্তু রাজনীতি বিএনপি শাসনামলও দেখেছি, আওয়ামী লীগের শাসনামলও দেখছি। তো সেই জায়গা থেকে কাউকে আমি ছোট করব না, কিন্তু সবাইকে আবার ঘৃণা করি। এরা স্টেজে দাঁড়িয়ে বলে একটা কথা, কিন্তু স্টেজ থেকে নেমে এর বিপরীতটা করে থাকে, যার কারণে এই সম্পৃক্ততার সাথে আমি নেই। তো আমি তারপরে আবার আমাদের ইউনিয়ন যুবলীগে আহ্বান পাই। ওখানে একটা ন্যূন কমিটি তৈরি হয়, সেখানে আমার নাম ছিল। তো তারপরে যেদিন সম্ভবত আজ থেকে বিগত 5 বছর আগের কথা, আমি মামুনুল হক যেদিনকে অ্যারেস্ট হয় বিনা অপরাধে, সেদিনকে আমি আমার ফেসবুক পোস্ট আমার আইডিতে দেখাবো, আমার আইডির লিঙ্ক বা ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি সেদিনকেই পদত্যাগ করেছি। আমি এখন বর্তমান বাংলাদেশের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। তো আজকে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে কথা না বলে আর থাকতে পারছি না। এখন আমার সেই ছাত্র বয়সটা আর নেই। আমি যে মাঠে নেমে, সবাই যে মাঠে নেমে আন্দোলন করে সেটা কিন্তু না। মুক্তিযোদ্ধাদের অনেকে কিন্তু খাবার আগিয়ে দিয়েছে, অনেকে কিন্তু কথা দিয়ে উৎসাহিত করেছে, মোটিভেট করেছে। আমাকে কেউ নেগেটিভ ভাববেন না, আমিও আপনাদের একজন সহযোদ্ধা। তো তার আলোকে এই কথাগুলো বলতে চাচ্ছি, পয়েন্ট বাই পয়েন্ট কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। তো রাজনৈতিক ব্যক্তিত্ব, যদিও বা আমি কলেজ অবধি যাইনি, আমি বকলম বললে চলে। তো সেই ক্ষেত্রে কোনো কারণবশতে হোক আর
মনের আবেগের ঘনঘটায় হোক, আমি ইন্টারমিডিয়েটের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শেষ করেছি। তো এখান থেকে বেসিক যে ধারণাগুলি আমি পেয়েছি, এখান থেকে যে ন্যূনতম তথ্য আমি পেয়েছি একজন নাগরিক হিসেবে, তো তার আলোকে এই রাজনৈতিক ব্যক্তিত্বটা আমি তুলে ধরতে চাই। দেখেন, এখানে জোর করে ক্ষমতায় থাকার জন্য এরশাদ সাহেব, মাননীয় সাবেক সেনাপ্রধান, তিনিও তৎপরতা চালিয়েছেন। এখানে জিয়াউর রহমান, সাবেক সেনাপ্রধান, তিনিও ক্ষমতায় থাকার জন্য তৎপরতা চালিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1 মিনিটের জন্য হলেও তিনি বাড়তি সময় থাকার চেষ্টা করেছেন এবং বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনিও চেষ্টা করে যাচ্ছেন। তো বাংলাদেশে কে কি করেছে, একটা জাতি উন্নতির দিকে যাবে, নিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে সকল দলের কোনো না কোনো অবদান কিন্তু এই বাংলাদেশে আছে। এই বাংলাদেশে প্রত্যেকটা দলের কোনো না কোনো ভালো কাজ এই বাংলার জমিনে কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে একটা সরকার কখন ধসে যায় বা কখন পদচ্যুত হয়, সেটা জিয়াউর রহমানও ছিনিয়ে নিয়েছিল, সেটা এরশাদ সাহেবও ছিনিয়ে নিয়েছিল, শেখ সাহেবের কাছ থেকেও কেউ না কেউ ছিনিয়ে নিয়েছিল, সেই 96তেও আওয়ামী লীগের কাছ থেকে কেউ না কেউ ছিনিয়ে নিয়েছিল। তো এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার যেটা নিয়ে কথা বলবো, বর্তমান সারা বাংলা রক্তে লাল, ধস্তাধস্তি, সারা বাংলা উত্তাল, সেই কোটা আন্দোলনকে ঘিরে দেশের রাজনৈতিকভাবে 300 আসন এই বাংলাদেশে আছে। তো এখানে দল বল নির্বিশেষে 300 আসনের কিন্তু 300 এমপি আছে। কে কোন দলের সেটা বড় কথা নয়, কিন্তু 300 সংসদ সদস্য আছে। তো এখানে আপনাদের জ্ঞান দেওয়া মতন কিছু নেই, আপনারা সব কিছু জানেন, বোঝেন এবং অনেক কিছু জেনেও সেটাকে না জানার ভান করছেন। তো আপনি তো বাবা বা আপনি তো মা, যেহেতু সংসদ সদস্য একজন মহিলাও হতে পারে, একজন পুরুষও হতে পারে। তো সে জায়গা পার্লামেন্টের সদস্য না, আপনি নিজেকে ভেবে নেন যে আপনি একজন মা অথবা আপনি একজন বাবা। তো সেই ক্ষেত্রে আপনার সন্তান, যদিও বা আপনাদের সন্তান সব বড় বড় ইউরোপ কান্ট্রিতে লেখাপড়া করছে, আপনাদের এই কারণে এত মাথা ব্যথা নেই, মেধা হোক আর কোটা হোক, কারণ আপনারা তো জায়গায় পাঠিয়েই দিয়েছেন, তা সেটা হালাল পন্থায় হোক আর দুর্নীতি করে হোক। তো শুধু এতটুকু বলবো, যদি তারা ওখান থেকে আন্দোলন গড়ে তোলে আর সেই ভিডিও চিত্র যদি আপনার সামনে আসে, তাহলে আপনার মুখটা কোথায় যাবে? এবং প্রশাসনিকভাবে যে সকল আমলাগুলো আছে, আচ্ছা ধরে নেন আপনি ডিউটিতে আছেন, আপনার ভাই হোক, আপনার সন্তান হোক, রাজপথে নেমে কোনো এক আপনারই স্টাফ হোক বা সরকারি কোনো আমলার গুলিতে নিহত হয়েছে, তখন এই প্রতিচ্ছবিটা আপনার কাছে কেমন হবে? তখন কি চোখ থেকে পানি বেরোবে না? আমার প্রশ্ন কিন্তু এইটা। তো এই কোটা আন্দোলন আজকে আপনারা যে বারবার বলছেন, দেখেন আমি কিন্তু কোনো দলের ছত্র চাই না, বিএনপির রাজনীতিও দেখেছি, আওয়ামী লীগের রাজনীতিও দেখছি, আমি দুটোকেই বয়কট করি, দুটোকেই ঘৃণা করি। এটা আমার ব্যক্তিগত জ্ঞান বুদ্ধি থেকে। কারণ বিএনপি যখন সম্ভবত 6 কি 7-এ সম্ভবত 5-এ, হয়তো আমার মনে নেই, আমার এমনি মেধা অ্যাকসেপ্ট শক্তি খুব কম। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, বিএনপিও কিন্তু ধস নামার আগে এইভাবে দ্রব্যমূল্যের দাম কিন্তু বৃদ্ধি হয়ে গিয়েছিল, দেশ আর কন্ট্রোল করতে পারছিল না।
তো সেই ক্ষেত্রে বাংলাদেশেরও একই অবস্থা। এখন বাংলাদেশের মন্ত্রীগণ রেভিডেন্স ভিক্ষার আশায় মাইক নিয়ে পথে নেমেছে। তো আজকে আপনারা যা শুরু করেছেন দেশে, আজকে যদি আপনার সন্তান গুলিবিদ্ধ হয়, এটা ঢেকবেন কিভাবে? আপনিও তো একসময় ছাত্র ছিলেন। আচ্ছা, সব বাদ দিলাম, শেখ সাহেব আমরা জাতির আব্বা বলি, আব্বা, কিন্তু আসলে যদি কোনো মুসলিম তাকে জাতির পিতা বলে মেনে নেয় তাহলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক নিজে কোরআনে বলছে জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমি সেটাকেই মানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু এই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য 7 মার্চে কঠোর একটি ভাষণ দিয়েছিল। এই ভাষণটা যারা শুনেছে তাদের গায়ের লোম খাড়া হয়েছে। দেশপ্রেমিক যারা আছে তাদের ভিতরে রক্তের তেজ বৃদ্ধি হয়েছে। তো আজকে আপনার বাবা কেন ছাত্রদের পথে নামিয়েছিল? আপনার কাছে প্রশ্ন, আপনার বাবা কেন ছাত্রদের পথে নামিয়েছিল? আজকে এই কথাটা না বলে পারছি না যে ছাত্ররা আন্দোলন করবে না তো কারা আন্দোলন করবে? একজন কৃষক, তার সময় কই? একজন শ্রমজীবী, একজন চাকরিজীবী, তার সময় কই? সে তো আন্দোলন করবে না। এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো ভিআইপি যে আন্দোলনগুলো আছে, শোকাহত যে আন্দোলনগুলো আছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সব তো ছাত্ররাই করেছে। তো এখানে আপনি বলছেন বা আপনারা বলছেন বা আপনাদের গোত্রের লোকজন বলছে ছাত্র শিবির এখানে ইন্ধন যোগাচ্ছে। আরে শিবির বলেন, ছাত্র বলছেন কেন? ছাত্র দল ইন্ধন যোগাচ্ছে, ছাত্র বলেন, ছাত্র দল বলছেন কেন? মানে আওয়ামী লীগের ছাত্রলীগ মাঠে নামলে সমস্যা না, বিএনপির ছাত্রদল মাঠে নামলে সমস্যা, ছাত্র শিবির মাঠে নামলে সমস্যা কেন? এরা ছাত্র না? এদের অধিকার নাই? আমি যতদূর জানি রাষ্ট্রবিজ্ঞানে স্পষ্ট উল্লেখিত আছে যে এই গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা থাকতে হবে, মানুষের বাক স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার সুযোগ থাকতে হবে। আপনি যখন খালেদা জিয়ার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন তার আগে কিন্তু আপনার কর্মীরা, আপনার সমর্থকেরা কিন্তু বাক স্বাধীনতায় কথা বলতে না পারার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজপথে মাঠে নেমেছিল। আজকে তো সেই সিচুয়েশনটাই আপনি এই বিশ্ব দেশের ভিতরে, বিশ্ব দরবারের ভিতরে ক্ষুদ্র একটি বাংলায় আপনি সেটাই কায়েম করে চলেছেন। তাহলে মানুষ আর এইভাবে কতক্ষণ চুপ করে থাকবে? কতক্ষণ থাকবে বলেন? তো আমি বাংলাদেশের, তবে হ্যাঁ, আমি কোনো আলেমকে নিয়ে বাজে মন্তব্য করতে চাই না। কারণ একজন আলেমকে যদি গালি দেওয়া হয় তাহলে নিজের ওয়াইফ সাথে সাথে তালাক হয়ে যায়, এটা বিশ্বনবী বলে গেছেন। আর আলেমরা যত খারাপই হোক, আলেমদের বিচার আল্লাহ পাক নূরের পর্দার মাঝে করবে। আমি আপনি বিচার করার কেউ না, কাজেই আলেমদের নিয়ে বাজে কথা কেউ বলবেন না। আর এ পর্যায়ে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাল্লা যেদিকে ভারী হয় সেদিকটাই কিন্তু মানুষের চোখে পড়ে। তো এখানে শুধু জাতিসংঘ নয়, আপনারা নেট বন্ধ রেখে যে কার্যকলাপ করতে চেয়েছিলেন তাতে আপনারা ব্যর্থ, হয়তো কিছুটা সফল হয়েছেন। তো একটা কথা মনে রেখেন, আপনি যদি এখনও আপনার পরিবারের জন্য কান্না করে থাকেন, সেটা অন্যায় করে মারুক আর ন্যায় করে মারুক, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে একটাই, যে আপনার পরিবারকে কিন্তু হত্যা করা হয়েছে। এবার আপনি প্রাইম মিনিস্টার হয়ে যে হুকুম দিয়ে যে মায়ের বুকগুলো খালি করলেন, এই কান্নার অভিশাপটা কিন্তু লেগে যেতে পারে। লেগে যেতে পারে না, লেগে যাবে। হ্যাঁ, লেগে যাবে, কারণ আল্লাহ আছেন, তিনি থাকবেন।
কারণ মানুষ যখন ক্ষমতায় থাকে তখন অন্ধ থাকে। সেটা আওয়ামী লীগের মাঝেও দেখেছি, বিএনপির মাঝেও দেখেছি। কিন্তু মানুষ যদি ক্ষমতায় না থাকে মাথায় পট্টি বেঁধে সবার সাথেই চুক্তিবদ্ধ করে। তো আজকে আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না। আমি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে ওই যে পাল্লা যেটার কথা বলছি, এখন কিন্তু আজকে ছাত্ররা বের হচ্ছে, কাল শিক্ষকরা বের হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, দল বল নির্বিশেষে যদি অভিভাবক মাঠে নেমে যায় তাহলে এই নিরাসন, এই সমাপ্তি টানা কিন্তু কারোর পক্ষেই সম্ভব না। কোনো একটা ভিডিওতে দেখেছি, আপনি নিজেও বলেছেন যে কেউ যদি নেমে যেতে বলে নেমে যাব। তো আমি আপনাকে নেমে যেতে বলবো না। আপনার যতগুলো ভিডিও আপলোড হচ্ছে, সেটা টিকটক হোক, ফেসবুক হোক এবং ইউটিউব হোক, আপনি একটু কমেন্টগুলো চেক দিন। যে আসলে জনগণ আপনাকে চাইছে কিনা। আর তা না হলে সব থেকে একটা কাজ করলে ভালো হয়, একটা অনলাইন ভোটাভুটি সিস্টেম তৈরি করেন। ব্যালট পেপারের দরকার নেই, অনলাইন দেখেন বাংলাদেশের মানুষ আপনাকে চায় কিনা। আপনারা 10 টাকা কেজি চাউল খাওয়াচ্ছেন, আমরা খাচ্ছি, আরও কত কিছু করাচ্ছেন। সে জায়গা আর কি বলবো, মূর্খ সূর্খ মানুষ মাথায় বেশি ধরে রাখতে পারে না। তো যতটুকু আমার বিবেক জ্ঞান বুদ্ধিতে আসলো আমি জাস্ট ততটুকুই উপস্থাপন করলাম। তো সেই জায়গা থেকে একটা কথা বলবো, আপনিও কিন্তু মা, তবে সব মা এক না। আর সবাই দেশের জন্য, অধিকার আদায়ের জন্য। আচ্ছা, সংবিধান তো লিপিবদ্ধ করা হয়েছে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যারিস্টার। আচ্ছা বলুন তো, বাংলাদেশের আমি যতদূর জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষা আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, কিন্তু সভাপতি কে ছিল? আমি এখনো উপলব্ধি করি একটা জিনিস, আমার কাছে খুব খারাপ লাগে। হ্যাঁ, তারা রেসপেক্ট করি, তারা সম্মান করি, কেন সম্মান করব না? কারণ সে স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে, ভাষা আন্দোলনের জন্য অনেক কিছু করেছে। তবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি বানের জলে ভেসে এসেছিল? আমি এখনো নিজের কাছে খুব অপরাধী মনে হয়। বাংলাদেশের কোনো লাইব্রেরিতে যদি কোনো লেখকের, ভালো কোনো লেখকের বই খুঁজতে যায় তাহলে পায় না, শুধু শেখ মুজিবুর মার্কা বই পায়। আমার কাছে এটা সব থেকে বেশি খারাপ লেগেছে। উনি কি বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে? উনি কি বাংলাদেশ সৃষ্টিকারী? আপনারা কি বোঝাতে চান? আসলে বলার ভাষা নেই। আমি এসএসসি পাস করিনি, আমি মূর্খ, কিন্তু চেষ্টা করি অবসর সময়টা ভালো লাগলে বইয়ের মাঝ দিয়ে নিজের জ্ঞান আহরণ করার জন্য। তো আমি এ পর্যন্ত যতগুলো বই পড়েছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে ছিল, বাংলাদেশের কে ছিল? তো আজকে এই বলে শেষ করছি। আবারও দেখা হবে এই কোটা আন্দোলনের নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।